সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, মোহাম্মদপুরকে ঢাকার সিটি অব গড, অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল। যুক্তরাষ্ট্র ও ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে অনিশ্চয়তা। আমার দেশ, সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে। হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ। স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী। জ্বালানির দাম লিটারে 20 টাকা পর্যন্ত বাড়ালো সরকার। লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু। দৈনিক ইত্তেফাক, অবরোধ না তোলায় ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। বুধবারের মধ্যে চুক্তি করতে হবে, নইলে আবারও হামলা। ইরানকে হুমকি যুক্তরাষ্ট্রের। গত দুই সরকারের টিকা না দেওয়ার ব্যর্থতা ক্ষমাহীন অপরাধ। প্রধানমন্ত্রী। বাড়ল জ্বালানি তেলের দাম। বজ্রপাতে 11 জনের মৃত্যু। জ্বালানি তেলের জন্য অপেক্ষা ও ভোগান্তি কমেনি। সমকাল, জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ল। কৃষকের সামনে চতুর্মুখী সংকট। বিএনপি পুরনো বন্দোবস্তের পথে হাঁটছে। সানেমের সম্মেলনে রওনক জাহান। 2 মাসের 60টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। যুগান্তর, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ চরমে। হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা ইরানের। দ্বিতীয় বৈঠক নিয়ে অনিশ্চয়তা। সারা দেশে চাঁদাবাজ গডফাদার 650। জনমনে ক্ষোভ, দিশেহারা ব্যবসায়ীরা। হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ। প্রধানমন্ত্রী। মানবজমিন, গত দুই সরকারের টিকা না দেওয়ার ব্যর্থতা ক্ষমাহীন অপরাধ। সরকারের 2 মাসে 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে মাহদি আমিন। অপরাধের হটস্পট মোহাম্মদপুর। ভোজ্য তেল নিয়ে ফের কারসাজি। জ্বালানি তেলের দাম বাড়ল। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। পাম্প পরিদর্শনে জামাত আমির। কালের কণ্ঠ, বিচার দূরে দায় খোঁজেই শুরু হয়নি। 2 মাসে প্রধানমন্ত্রীর 60 পদক্ষেপ। বিশেষ ক্ষমতার বলি শিশুরা। সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই। জামাত আমির। দৈনিক কালবেলা, সরকারি ডাটাবেজ ব্যবহার করে কোটি টাকার বাণিজ্য। হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। দাতাদের কাছ থেকে বাড়তি ঋণের চেষ্টায় বাংলাদেশ। দৈনিক ইনকিলাব, হজযাত্রীদের পদচারণায় উৎসবমুখর হজ ক্যাম্প। 16 ফ্লাইটে সৌদি পৌঁছেছেন 6,889 হজযাত্রী। অবশেষে জ্বালানি তেলের মূল্য সমন্বয়। লিটারে দাম বাড়ল 15 থেকে 20 টাকা। 60 দিনে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের 60 পদক্ষেপ অবসরণীয় সাফল্যর হাতছানি। বাংলাদেশ প্রতিদিন, সরকারের 2 মাসের 60টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে মাহদি আমিন। সংসদের কেনাকাটায় হরিলুট। হামের টিকা নিয়ে বিগত দুই সরকারের অপরাধ ক্ষমাহীন। বাড়ল জ্বালানি তেলের দাম। দেশ রূপান্তর, কবরই এখন শেষ ভরসা। জুলাই হত্যার তদন্ত। পুলিশ সদর দপ্তরের নতুন নির্দেশনা। ময়নাতদন্ত হচ্ছে না বেশিরভাগ লাশের। সুবিধা পেতে পারে আসামিরা। হরমুজে অনিশ্চয়তা সহসা কাটছে না। দুদক সেই 5 আমলার আমলনামার সন্ধানে। নয়া দিগন্ত, সরকারের 2 মাসের 60 গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জ্বালানি তেলের দাম বাড়ল। চাপ পড়বে সর্বত্র। বাড়বে মূল্যস্ফীতি ও জনদুর্ভোগ। সময় মতো হামের টিকা না দেয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ। প্রধানমন্ত্রী।
হরমুজের 2 জাহাজে গুলি, মার্কিন অবরোধ ও ইরানে পাল্টা পদক্ষেপে বৈশ্বিক অস্থিরতা। বণিক বার্তা, দেশে মোট স্থায়ী মূলধনের বড় অংশই অর্থনীতিতে অলস পড়ে আছে। জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। ডেইলি স্টার, ডিজেল নাও টাকা 115, অকটেন 140। নিউজ, ট্রেড শিপস হিট অ্যাজ ইরান রিক্লোজ হরমুজ। ডেইলি অবজারভার, 60 key initiatives showing early impact, 60 days of বিএনপি গভর্নমেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আজকে সংবাদপত্রগুলোর আলোচনা জুড়েই রয়েছে তেলের যে সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী যে হামের টিকার বিষয়ে বিগত সরকারকে দায়ী করেছেন, এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে। তো আমরা আলোচনাটা শুরু করবো আজকে যে তেলের যে দাম বাড়লো সেই বিষয়টা নিয়ে। এটা আসলে অনেকেই প্রত্যাশা করছিল যে দাম বাড়বে একটা প্রত্যাশিত বিষয় ছিল। দাম তো অবশ্যই সে বাড়ানো হলো। এতে করে কি মনে হচ্ছে, ভোগান্তি কিছুটা হলেও কমবে মানুষের? ধন্যবাদ আপনাকে। তেলের দাম বৃদ্ধিটা এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমাদের এতদিন সরকার চেষ্টা করেছিল যে কোনোভাবে ভর্তুকি দিয়ে তাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভের সঙ্গে একটা সমন্বয় করে যেন ক্রয় ক্ষমতাটার উপর প্রেশারটা যেন মানে জনগণের না পড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই আপনার মূল্য বৃদ্ধির ফলে আপনার যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে সেই যাত্রী যারা আছে তাদের উপর একটা প্রেশার পড়ে যাবে স্বাভাবিকভাবেই। ডিজেল থেকে শুরু করে অকটেন সব কিছুর দাম বেড়েছে, এইটা একটা ইস্যু। আর একটা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত যারা আছে তাদের এখন যে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তার জন্য যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের পে স্কেল 10 বছর ধরে দিচ্ছে না, এটা এখান থেকে একটা প্রেশার, মানে সম্ভাব্য একটা প্রেশার আছে। আর ব্যবসা বাণিজ্যের অবস্থাও একটু এখন নিম্নমুখী। আর এই সব কিছু মিলিয়ে সরকারের এখানে একটা বড় ব্যর্থতা আছে, এটা বলতে হবে। আদারওয়াইজ গভর্নমেন্ট এখান থেকে কর্ষণটা পাবে না। যে কূটনৈতিক যে ব্যর্থতাটা, এই ব্যর্থতাটা যেভাবেই হোক তাদের এখন ওভারকাম করা এখন সময়ের প্রয়োজনই করতে হবে। অর্থাৎ ইরানকে দোষারোপ করে যে বিবৃতিটা দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি আফটার 28 ফেব্রুয়ারি, যুদ্ধের পরপর, যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরান আক্রমণ করছে, সেই আমরা খুবই আমাদের কনসার্নড। এটা আসলে আমাদের ন্যাম সদস্যভুক্ত রাষ্ট্র হিসেবে এবং আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে এভাবে পক্ষপাত দুষ্ট মানে অবস্থান থেকে আমার মনে হয় এখানে কূটনৈতিক তৎপরতা সরকারের বাড়িয়ে কিভাবে বিকল্প ব্যবস্থাপনায় কিছু আমদানি আরও বৃদ্ধি করা যায় তেলের। কারণ হরমুজ আজকে বন্ধ আছে, কালকে খুলবে, এই ফ্লাকচুয়েশন চলবে। এটা এত সহজে এই যুদ্ধের পরিণতি আমরা দেখব না, আরও একটু কিছু সময় লাগবে। তো এই সময়ের মধ্যে যদি রিজার্ভ কমে যায় এবং মূল্য বৃদ্ধি এটা মানে ঊর্ধ্বগতিতে থাকে, তো এই সব কিছু মিলিয়ে সরকারের এমনিতেই নানামুখী প্রেশারের মধ্যে আছে। তো এই তেলেরটা হবে সবচেয়ে চূড়ান্ত একটা ইস্যু, কারণ এটা এভরিডে লাইফকে আপনাকে যেটা হয় যে ইম্প্যাক্ট করে, নেগেটিভলি ইম্প্যাক্ট করে, পজিটিভলি ইম্প্যাক্ট করে। মানে যদি ম্যানেজ করা যায় পজিটিভলি করে, যদি মিসম্যানেজমেন্ট থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা ব্যাকফায়ার করে এবং স্যাবোটেজ তৈরি হয় অনেক ক্ষেত্রে। সেই জায়গাতে সরকারের দেখতে হবে যে কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক এবং আপনার যে ডিস্ট্রিবিউশন, এই সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো সুপরিকল্পনা প্রয়োজন সরকারের পক্ষ থেকে। আচ্ছা, কূটনৈতিক ব্যর্থতা যে বিষয়টা আপনি বললেন, কিন্তু এটা তো বিশ্বব্যাপী এই সমস্যা সৃষ্টি হয়েছে, তাহলে এই ব্যর্থতা আপনি দেখছেন? আমি বলছি এজন্য যে বাংলাদেশের জনগণ কিন্তু ইরানের পক্ষে। সরকারের ডিপেন্ডেন্সি থাকতে পারে যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্টার্ন অ্যালায়েন্সের উপর। এই জায়গাটাতে ব্যালেন্স করার জন্য যে কূটনৈতিক ল্যাঙ্গুয়েজটা দরকার ছিল, যে বিবৃতিটা, সেটা না দেওয়ার প্রেক্ষিতে ইরান কিন্তু বাংলাদেশের জাহাজগুলোকে যে এক্সট্রা প্রিভিলেজ দিবে, সেই প্রিভিলেজটা কিন্তু দিচ্ছে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ মানে এই জায়গাটায় আমাদের কাজ করার আছে এবং এই জায়গায় আমাদের দিতে পারি, এই জায়গায় এখন আমাদেরকে রিভাইজ করতে হবে, তাদের সাথে নেগোসিয়েশনটা এভরিডে বাড়িয়ে কিভাবে দুই পক্ষকেই
নিউট্রালাইজ রাখা যায়। এই জায়গাটাতে সরকারের যেহেতু একটা ভুল করে ফেলেছে, সেই ভুলটা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আচ্ছা, এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা কি এটা বলতে পারি কিংবা সরকার এখন যে অবস্থায় আছে কিংবা মানুষের যে ভোগান্তি আপনি দেখছেন পত্রপত্রিকা এবং পাম্পগুলোর অবস্থা দেখেছেন, সকালে নিশ্চয়ই আসার সময় দেখেছেন সড়কে যত না যানজট রয়েছে তার চেয়ে দীর্ঘ লাইন এবং ওইটার ইম্প্যাক্টটা একদম সরকার উপর গিয়ে পড়ছে। এটা থেকেই এটা থেকে দেখুন, বিষয়টা হচ্ছে সরকার যখন কোনো পদক্ষেপ নেয় কিংবা কোনো বিবৃতি দেয়, কোনো আইন জারি করে, তখন জনগণের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়। তো এই যে তেলের মূল্য বৃদ্ধির ফলে জনগণ স্বাভাবিকভাবে চিন্তা করবে যে আমি এখন পাম্পে গেলে আমি তেল পাবো। এই জায়গাটা থেকে সরকার সামাল দিতে পারবে কিনা, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল সংগ্রহে আছে কিনা, এই জায়গায় কিন্তু এখন প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে গ্যাপের প্রেক্ষিতে আমাদের যে সাংঘর্ষিক অবস্থা কিংবা মতানৈক্য তৈরি হয় এবং আনওয়ান্টেড একটা সিচুয়েশন তৈরি হয়, সেই জায়গায় সরকার সামাল যদি দিতে পারে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। বাট আমার কাছে মনে হয় না তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সাপ্লাইয়ের পরিমাণ খুব ওভারনাইট বেড়ে যাবে। এটা 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 এত সহজ নয়। এটা হয়তো কোনো একটা স্ট্র্যাটেজিক কারণে হয়তো গভর্নমেন্ট নিয়েছে, সারা বিশ্বে মূল্য বৃদ্ধির ফলে তারা হয়তো ভাবছে যে কিছুটা লাইনে যদি কিছু মানুষ কমে কিংবা মানুষ কিছু যদি ঘর থেকে কম বের হয় গাড়ি নিয়ে, হয়তো তখন লাইনের পরিমাণটা একটু কমতে থাকতে পারে। বাট এগুলো অ্যাবসার্ড, এগুলো ইমপ্র্যাকটিক্যাল পরিকল্পনা চিন্তা সরকারের পক্ষ থেকে। এইভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করা যায় না। গভর্নমেন্টের যে পক্ষ থেকে যে স্টেটমেন্টগুলো আসছে, সেই স্টেটমেন্টের সঙ্গে মূল্য বৃদ্ধি এবং যে প্র্যাকটিক্যাল যে লাইন, এগুলো একেবারেই অমিল। ফলে গভর্নমেন্টের প্রতি ট্রাস্ট মানুষের কমতে থাকবে দিনকে দিন। ফলে গভর্নমেন্টকে আরও সংবেদনশীল হতে হবে বক্তব্যের ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আপনি আপনার আলোচনায় আপনি যেটা বলছিলেন যে মূল্যস্ফীতির কথা আসছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা আসছে, এতে করে এই যে আপনি যে বললেন যে এই যে জ্বালানি তেলের যে চ্যালেঞ্জটা সরকার নিচ্ছে, এটা আরও বাড়ছে এবং জনদুর্ভোগটা তাহলে বেড়ে যাবে। এই ক্ষেত্রে সরকার আসলে কিভাবে মানে ম্যানেজে আমি বলবো আসলে, কিংবা শোনেন, কিছু ক্রাইসিস আছে যেই ক্রাইসিসগুলোতে আসলে আপনি কিছুই করতে পারেন না। এটা সেই রকম একটা ক্রাইসিস। আচ্ছা, নাম্বার ওয়ান। তাহলে এই জায়গায় সরকারের একমাত্র করণীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ, স্পিচের মধ্যে একটু প্রোয়েক্টিভ কথাবার্তা থাকা। হ্যাঁ, যে মানে উদ্ভ্রান্তের মতো কথাবার্তা বলা, এগুলো একেবারেই অপ্রয়োজনীয়। এগুলো আরও হয় কি মানে মানে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগে মানুষের, কারণ এমনিতেই সে তেল পাচ্ছে না। আবার মন্ত্রীরা যখন বলে যে তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কোট আন কোট, মানে এই বিষয়গুলো বৈপরীত্য তৈরি করে, মানুষের মনে আরও গ্রিভেন্স বাড়িয়ে দেয়, মানে ডিসস্যাটিসফ্যাকশন আরও বাড়িয়ে দেয়। ফলে আপনি যখন সামাল দিতে পারছেন না প্র্যাকটিক্যালি, আবার কথা দিয়ে বোঝাচ্ছেন যে আপনারা যথেষ্ট মানে কি বলবেন যে যোগ্য এবং আপনার ওয়েল অফ, আপনার যথেষ্ট মজুদ আছে, এই 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 জায়গাটাতে সরকারের একটু ব্যালেন্স করতে হবে, এটাই প্রয়োজন। আর স্লোলি যেভাবে একটু পরিমাণের দিক থেকে যেভাবে ডিস্ট্রিবিউটটা করছে 20 লিটার 10 লিটার, এটা ঠিক আছে, কিছু করার নেই, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু মানুষের বিরক্তির জায়গাটা হচ্ছে স্টেটমেন্টগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে, এই জায়গায় সরকারকে সতর্ক থাকতে হবে। আপনি দেখেন এখানে প্রথম আলোর যে সংবাদটা আমি সেটা পড়ি যে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়লো, সক্ষমতার চেয়ে অকটেনের বাড়তি মজুদ, নিয়মিত আসছে ডিজেলের জাহাজ, সরবরাহ বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানোর পরিকল্পনা বিপিসির। আপনি এই জায়গাটা নিশ্চয় বলছিলেন। আচ্ছা, এটা তো সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট আসছে প্রতিদিনই যে সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে। হ্যাঁ, এটাই কি মানুষের মধ্যে বিরক্তির কারণ? এটা বিরক্তির কারণ। মানুষ আসলে বিরক্ত হয় কথায়, মাথায় রাখতে হবে। তেল পাইনি ব্যাপার না, কিন্তু তেল পেট্রোল পাম্পের যে মালিক কিংবা যে কর্মচারী আছে, তারা যদি সুন্দর করে কথা বলে, তখন দেখবেন যে ঘটনা এখান থেকে আর ছড়াচ্ছে না। এখন নিউ মিডিয়ার যুগ, তো আপনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী যতটুকু আমি জানি, দেখবেন যে এই নিউ মিডিয়া করে কি এই একটা ঘটনা এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে, সরকারের মন্ত্রীর পদ থেকে যখন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলে, তখন ওইগুলো মানুষকে বেশি কষ্ট দেয় তেল না পাওয়ার চেয়ে। ফলে এই জায়গায় সতর্ক থাকতে হবে। যতটুকু মজুদ আছে সেটাকে একটু সুষম বন্টন কিংবা পরিমিতি বোধ আমাদের মধ্যে কিভাবে তৈরি করা যায়। সরকার ঘোষণা দিতে পারে যে আপনার গাড়ি দুটো থাকলে একটা গাড়ি বের করুন, হ্যাঁ, কিংবা জোর সংখ্যার গাড়ি আজকে বের হবে, বিজোড় সংখ্যার গাড়ি কালকে বের হবে। দেয়ার আর মাল্টিপল মানে ফাংশনাল অ্যাপ্রোচেস যেগুলো আমরা নিতে পারি আর কি। কথা, পরিমিতি বোধ এবং যেটা বলি আমরা যে শব্দ চয়নের সতর্ক থাকাটা সবচেয়ে জরুরি এই ক্রাইসিসের টাইমে। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, যুদ্ধের এখন যে পরিস্থিতি, গতকালকের যে ঘটনা, হরমুজে দুটো জাহাজে গুলি করা হয়েছে, তার মানে এই মার্কিন অবরোধ, ইরানের যে পাল্টা যে পদক্ষেপ, এই যে আবার বৈশ্বিক অস্থিরতা, এই
মাঝে মধ্যে আমরা আশার সঞ্চারে মানে অনুপ্রাণিত হচ্ছে যে এই বুঝি একটা জায়গায় যাচ্ছি, সমাধান আবার দেখি হয় যুক্তরাষ্ট্র না হয় ইরান, মানে কারো না কারোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধের যে আশা সেই জায়গাটায় আমাদের ভাটা পড়ছে। আসলে আমরা আসলে বিশ্বটা কোন দিকে যাচ্ছে? দেখুন, অন্যান্য যুদ্ধের সঙ্গে ইরানের সঙ্গে যে যুদ্ধটা, এটা একটু বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স বলতে 1979 সালে যখন শাহ মানে ডাইনাস্টির পতন হয়, তখন থেকে কিন্তু একটা ইসলামিক ভাবধারার সরকার এখানে বিরাজ করছে। এবং যেই দেখুন, শাহ গভর্নমেন্টের সময় কিন্তু এই পারমাণবিক যে অস্ত্রের যে চিন্তা কিংবা শক্তির যে চিন্তা, সে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এটা শুরু হয়েছিল শাহ গভর্নমেন্টের সময়। এখন শাহ গভর্নমেন্টের পতনের পরে তারা বলছে যে এটা আর চলতে পারবে না। দ্যাট মিনস যুক্তরাষ্ট্রের যে হিপোক্রেসি এবং তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তার সাথে কমপ্লাই করলে এক ধরনের ট্রিটমেন্ট যুক্তরাষ্ট্র দিচ্ছে, আর যদি আপনি না কমপ্লায়েন্স না করেন তাহলে আপনার সঙ্গে সে বৈরী সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এইভাবে পৃথিবীর সকল জায়গায় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আনতে পেরেছে। আদার দেন এক্সেপশন হচ্ছে ওই জায়গাগুলো, যেই জায়গাগুলোতে হচ্ছে পরমাণু শক্তিধর রাষ্ট্র, হ্যাঁ, মানে জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য এবং পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের নন কমপ্লায়েন্স থাকার প্রেক্ষিতেও ওই জায়গায় তারা আক্রমণ করছে না। করছে কোথায়? যেখানে রিসোর্স আছে এবং তারা নন কমপ্লায়েন্ট যুক্তরাষ্ট্রের প্রতি, মানে আজ্ঞাবহ না। তো এই দৃষ্টিভঙ্গি থেকে ইরানে গেছে। তো ইরানের একটা সিভিলাইজেশনাল একটা স্ট্রেংথ তো তাদের আছেই, আবার তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে কোনো অংশে কম নয়। হয়তো অর্থনৈতিক অবরোধের জন্য, এই যে 79 সালের পর থেকে অর্থনৈতিক অবরোধ, এর প্রেক্ষিতে হয়তো তারা সীমিত সম্পদের মধ্যে তাদের অফুরন্ত মেধা কাজে লাগিয়ে তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এই পর্যন্ত নিয়ে এসেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার অ্যালায়েন্স যে আছে রাশিয়া এবং চায়না, মূল যে দুটো অ্যালায়েন্স, সেই জায়গায় এখন এই যুদ্ধে শুধু ইরান পরাজিত হবে না, যদি পরাজিত হয় সেখানে কিন্তু রাশিয়া এবং চায়নার যে সম্ভাবনাটুকু তৈরি হয়েছিল যে আপনার ব্যালেন্স অফ পাওয়ার তৈরির ক্ষেত্রে, সেই সম্ভাবনাটুকু আর 20, 40, 50 বছর পিছিয়ে যাওয়ার একটা চান্স তৈরি হবে। ফলে এই একটা কারণে ইরান রিট্রিট করবে না এখান থেকে, বিকজ অফ যে চায়না এবং রাশিয়ার যে ব্যাকআপটা এটা। আর ইরান কিন্তু কখনো দেখবেন না আগ বাড়িয়ে এসে কোথাও কোথাও আক্রমণ করছে। এই যে যখন হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং বন্ধ করার অবস্থার মধ্য দিয়ে কেন যুক্তরাষ্ট্রের জাহাজ আসতে হবে এখানে, তারা তো জানে যে এই জায়গাটা তাদের জন্য সেন্সিটিভ। এবং ইরান যে কাজটা করেছে, জাহাজে কখনো, কালকের অ্যাটাকটা কিন্তু জাহাজে করেনি, জাহাজের চারপাশে করে তাদেরকে ভয় দেখিয়েছে, যেটা হচ্ছে যে যুদ্ধের পুরোপুরি নিয়ম মেনে ইরান চলছে, আর যুদ্ধের নিয়ম একেবারেই তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র চলছে। ফলে এই জায়গায় যুক্তরাষ্ট্র মনে করছে তার এখান থেকে মানে পরাজয় মানেই হচ্ছে তার যে একক আধিপত্য এই যে লম্বা সময় ধরে চলছে, সেই জায়গায় ভাটা পড়বে এবং তার স্বার্থ উদ্ধারের জন্য যেখানে খুশি, যখন খুশি, যেভাবে খুশি সেভাবে যে আক্রমণ করার যে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছিল যুক্তরাষ্ট্রের 1945 সালের পর, না বেসিক্যালি কোল্ড ওয়ারের পর থেকে, এই জায়গায় তারা একটা হোঁচট খেয়ে যাবে, আর তাদের শক্তি মানে সক্ষমতা প্রদর্শনের এই সুযোগটা হবে না। এই যে তারা একটা ডিলেমার মধ্যে আছে, আমি কি রিট্রিট করব কি করব না। আর রিট্রিট করার জন্য সে নানান অজুহাত খুঁজছে, কিন্তু যেমন পাকিস্তান তার সবচেয়ে কাছের, পাকিস্তান বলবো না, এই মুহূর্তে যে আসিফ মুনির সামরিক বাহিনীর প্রধান আছেন আর শাহবাজ শরীফ, দুজনেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগতভাবে খুবই কাছের মানুষ। এই দুইজন যখন নেগোশিয়েট করে তখন বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র চাচ্ছে এখান থেকে কোনো একটা সম্মানজনক বিদায় যেন তাদের হয়, এটাও বুঝতে হবে। আর ইরানও এই সুযোগটা নিতে চাচ্ছে যে এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। আর ইরান বললাম আগে যে অ্যাগ্রেসিভলি কোনো ধরনের কাজ করছে না, কিন্তু সে করছে রিটালিয়েশন, অর্থাৎ আপনি আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করছি, আপনি আমাকে প্রভোক করলে আমি তখন আমার নেইবারিং স্টেট যেগুলো আপনার বলয়ের মধ্যে, তাদের এখানে যাদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করছি আমি। অর্থাৎ ইরান একেবারেই কমপ্লায়েন্স উইথ দ্য আপনার যুদ্ধের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেই জায়গা থেকে সম্ভাবনা এত তাড়াতাড়ি খোঁজা আমাদের কঠিন হবে। আচ্ছা, এবার একটু আসি আমরা আবার দেশের খবরে। সেটা হচ্ছে এই সরকারের যে 2 মাস পার করলো এবং সেখানে 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। পাশাপাশি হামের যে বিষয়টা, এটা আসলে আপনি কালকে প্রধানমন্ত্রীর কথা শুনেছেন, আগে বিগত 2টা সরকারকে দায়ী করছেন। এই বিষয়ে আমি একটু শুনবো আসলে এই সরকারের 2 মাস
দেখুন, এই আজকে একটা কাকতালীয় বিষয় যে সরকারের 2 মাস শেষ হলো, আজ আমরা আলোচনা করছি, সরকারের উপর মূল্যায়ন করছি, এটা একটা ভালো দিক। সরকার এখান থেকে যদি মনে করে যে তাদের এখান থেকে কোনো কিছু টেকওয়ে আছে, এটা খারাপ হবে না। প্রথমত হচ্ছে যে হামের বিষয়টা এখন মোটামুটি স্পষ্ট যে গত সরকারের একটা ব্যর্থতা ছিল, তাদের গাফিলতি ছিল, ব্যর্থতা বলবো না, গাফিলতি ছিল। অর্থাৎ প্রায়োরিটির জায়গায় তারা ওই বিষয়টাকে টপ লিস্টে নিয়ে আসেনি, টপ লিস্টে নিয়ে আসে নাই। সেইটা বর্তমান সরকারকে সাময়িক সুবিধা দিবে এই অভিযোগটা, কারণ এই অভিযোগের সত্যতা আছে। কিন্তু এটা যদি প্রাদুর্ভাবে পরিণত হয় এবং সেটা যদি এখন পর্যন্ত কোনো ভিজিবল যদি সলিউশনের দিকে সরকার না যায়, কোনো ভালো প্রিপেয়ার্ডনেস যদি তৈরি না করে, তখন হয়তো শুধু ব্লেম দিয়ে কিন্তু এই সরকারের যে সুনাম, সেই সুনাম রক্ষা করতে পারা যাবে না। সেই জায়গায় আমার মনে হয় হামের বাইরেও যে অন্যান্য যে ইস্যুসগুলো আছে সিমিলার, অনেকটা কয়েকদিন পরে পরে এক একটা ইস্যু আসবে। তার মানে সরকারকে বুঝতে হবে যে আমি যেভাবে বিগত 2 সরকারকে দায়ী করছি এই হাম ইস্যুতে, কয়েকদিন পরে আমাকে এই পেট্রোলিয়ামের দামের বৃদ্ধির জন্য, কিংবা বেকারত্ব বৃদ্ধির জন্য, কিংবা আমার যে ইনভেস্টমেন্ট নাই, কিংবা আমার যে দলীয় নেতানেত্রীরা করাপশন কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড আগের সরকারের মতো চালিয়ে যাচ্ছে, এই প্রত্যেকটাতে তখন আরেক সরকার এসে আপনাকেও দায় দিবে, কিংবা আপনাকেই আমরা দায় দেবো এখানে বসে থেকে। ফলে হাম যে এটা যদি আমরা এভাবে চিন্তা করি যে আগের সরকারের ব্যর্থতার জন্য এটা হয়েছে, আমরা কনভিন্সড। বাট অন্যান্য ইস্যুর ক্ষেত্রে আপনি কি করছেন? আপনি যদি যে একটু পরে হয়তো মোহাম্মদপুরের ঘটনা নিয়ে আসবেন, কিংবা আপনার যে আপনার 7টি উদ্যোগ নিয়েছে সরকার, হ্যাঁ, এই 2 মাসে 7 উদ্যোগ, যে এই যে প্রচারণা, আমরা 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 যে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে থেকে আপনি তো এই একটা বিষয় নিয়ে আসলেন, হামের বিষয়টা, কিংবা ধরেন এই পেট্রোল যে মানে অর্থাৎ তেলের যে সংকট, কিংবা যে ম্যানেজমেন্টের যে অবস্থা, সরকার যে জায়গাটা, সেই জায়গাটা যে দুর্বলতা, সেই বিষয়গুলো নিয়ে আসছেন। কিন্তু আমরা জানতে পারি যেহেতু সরকার 7টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে আর কি কি করার ছিল এই 2 মাসে? এই 2 মাসে করার কথা ছিল না, প্রথমত যেটা করা ছিল জনগণের আস্থা অর্জনের জন্য। আস্থা অর্জনের জন্য হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ প্রেস সচিব কালকে বলেছে যে সরকার প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে এই জনগণের আস্থা অর্জন। আস্থা অর্জনের না চেষ্টা করছেন আমি বলবো না তা না, কিন্তু মবের কিছু কালচার, কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু এখনো ঘটছে। এবং সবচেয়ে বড় আমি যেটা বলি এই মুহূর্তে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে চরিত্র হনন। আপনি দেখবেন যে ওই জাতপার যে প্রধান, সে যেভাবে কথাবার্তা বলছে, কিংবা ছাত্র মৈত্রীর প্রধানের ছেলে শফিউল আলম প্রধান, রাশেদ প্রধান, আমি নাম ধরেই বলছি কারণটা কি, এই বিষয়গুলো খুব গুরুত্ব দেওয়া দরকার সরকারের, এবং সরকারের দলের নেতাকর্মীদেরকেও এই গুরুত্বের আওতায় নিয়ে আসা উচিত। আচ্ছা, আপনি একটু করি, সেটা হচ্ছে এই সমকাল, জি, সেখানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর রনক জাহান, উনি যেটা বলেছেন বিএনপি পুরনো বন্দোবস্তের পথেই হাঁটছে। এবার একটু আপনার আলোচনা। এটা সমালোচনার জায়গা থেকে এটা ঠিক আছে। কেন ঠিক আছে? যে আপনি যদি পুরনো পথেই হাঁটছে বলতে কি, বিএনপি সরকার তো হঠাৎ করে তার যে বুর্জুয়া রাজনীতি 2 মাসে এই জায়গাটায়, এটা একটু আর্লি হয়ে গেছে স্টেটমেন্ট। অ্যাটলিস্ট 5-6 মাস পরে আমরা এই কমেন্টটুকু হয়তো ভালো হতো। বাট এটা এক সেন্সে নেগেটিভ, আরেক সেন্সে পজিটিভ। মানে যদি সরকার এটা থেকে এক্স্যাক্টলি, সরকার যদি মনে করেন যে আগের বিগত সরকার যে ছিল, কেউ সমালোচনা করলেই তাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, এই জায়গায় যদি না যায়, তাহলে কেন বললো রনক জাহানের মতো একজন আন্তর্জাতিক মানের স্কলার এই কথা কেন বললো? এইটা নিয়েই তাদের 1-2জনকে অ্যাসাইনমেন্ট দিতে পারে। তার কি মানে প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে বলছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাপার। আর বিএনপি সরকার আগের ট্রেনেই থাকবে, এটি স্বাভাবিক, কারণ বিএনপি সরকার কোনো ইসলামিক রিপাবলিক বানানোর জন্য এবার ক্ষমতায় আসে নাই, কিংবা সোশ্যালিস্ট রিপাবলিক বানানোর জন্য আসে নাই। বিএনপি সরকার, বিএনপি দল যেটা, সেটা গণতান্ত্রিক এবং পুঁজিবাদী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, লিবারেল ডেমোক্রেসির মধ্য দিয়েই এই রাজনৈতিক দলটার জন্ম, এবং সেই ধারাই এখনো সে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি যদি বলি রওনক জাহান ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। সে তো পুঁজিবাদী ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনেনি, কিংবা সেকুলারিজমের জায়গায় সে বলে নাই যে আমি ইসলামী প্রজাতন্ত্র বানাবো বাংলাদেশকে, কিংবা এই যে বিষয়গুলো, এই মোটা দাগে যদি আমি এটা বলি, একটা ঠিক আছে। কিন্তু রনক আপার মনে হয়, আমি যেহেতু ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি আপাই বললাম যে ওনার হয়তো মন্তব্যটা এই জন্য করেছে যে আপনি ইনভেস্টমেন্টের জায়গায় কি করছেন, কিংবা দুর্নীতির জায়গাটা বেশি করে আঘাত করবে এবং পয়েন্ট করবে, এটি আমার কাছে মনে হয়েছে। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, আইন শৃঙ্খলার বিষয়টা এক্স্যাক্টলি, আইন শৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নেতাকর্মীরা কিছু অসাধু উপায় অবলম্বন করছে, এই জায়গাগুলোকে উনি মূলত নির্দেশ করছে। অর্থাৎ আদর্শিক জায়গা থেকে বিএনপি আগের জায়গায় আছে,
প্র্যাকটিক্যাল জায়গায়ও তাদের আগের যে আবহাওয়াটা, যে ব্লেমগুলো তাদের ভিতরে বিরুদ্ধে ছিল, সেই বিষয়গুলোও আছে বলেই হয়তো এরকম একটা কমেন্ট এসেছে এই 2 মাস মাথায়। তবে ভালো উদ্যোগগুলো প্রশংসা করেছে, কিন্তু সেইগুলো আসলে শিরোনাম হয় না, এটাও ঠিক। আচ্ছা, আরেকটি সংবাদ যেটার দিকে আমি যাবো আর কি, আপনি কিছুক্ষণ আগে বলে গেছেন যে মোহাম্মদপুর কি ঢাকার সিটি অফ গড, যেটা প্রথম আলো একদম তাদের হেডলাইন করেছে। পাশে যুগান্তরে যেটা আরেকটা বিষয় যে সারা দেশে চাঁদাবাজ গডফাদার 650, জনমনে ক্ষোভ, দিশেহারা ব্যবসায়ীরা। এইটা দেখেন অনেক আরো কিছু কিছু পত্রিকা করেছে যে মোহাম্মদপুর কি মানে মোহাম্মদপুরের যে সন্ত্রাসীদের রাজধানী, কিশোর গ্যাং থেকে এই যে শুরু হলো, এটা থামছেই না। এবং আপনি দেখেন মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাংয়ের সংখ্যা মোটামুটি 20টা ছাড়িয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। এবং এখন প্রতিদিন এই যে টানা কদিন ধরে লাশ পড়ছে। শুনেন, এগুলা কোনো কন্ট্রোল করার কোনো ইস্যু না। আশঙ্কার যে বিষয়টা, যেটা হচ্ছে পত্রপত্রিকার নিউজও করেছে এবং যেটা আসছে যে রাজনৈতিক যে ছত্রছায়া এগুলা গড়ে উঠছে, এই জায়গাটা থেকে এখনো মুক্ত হচ্ছে না। কারণ যারাই আসছে তারাই চেষ্টা করতেছে, কিন্তু বেরোতে পারছে না। এখানে চেষ্টাটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অভিযোগ রয়েছে এই বিষয়গুলো মদদের। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটার তো একটা অর্থনীতি আছে। অর্থনীতিটা কি? মনে করেন মোহাম্মদপুর এই জায়গাটার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা অর্থনীতি আছে, সেই অর্থনীতির একটা নেক্সাস আছে। নেক্সাসটাকে আমরা আগে জানতাম যে আগের সরকারের বিশেষ এক ব্যক্তির কাছে প্রতিদিন সন্ধ্যায় হলে যে টাকা দিয়ে আসতো, নাম উল্লেখ না করি, হ্যাঁ, তো এগুলো তো সত্য ঘটনা ছিল। তাহলে এইটা কি হঠাৎ করে 5 আগস্টের পরে হয়তো কিছুদিন বন্ধ ছিল, এরপর আবার রিভাইভ করেছে। কিন্তু এই গণতান্ত্রিক সরকার আসার পরে মানুষের প্রত্যাশা বেড়েছিল, যেমন যে এই সরকারেরই তো অতীত অভিজ্ঞতা আছে অপারেশন ক্লিন হার্ট, এবং যদিও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সোকল মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বাট ওইটা কিন্তু সরকার বেশ প্রশংসা পেয়েছিল। তো সরকার যদি মনে করে যে আমি এই পুঁজির মূল উৎপাদন করব এবং আমি আমার সরকারের এই সরকারের সক্ষমতা জায়গার কথা আপনি বললেন, সক্ষমতা আছে সরকারের, এখন দরকার হচ্ছে সদিচ্ছাটা। মানে আমি এই জায়গায় সার্ভিলেন্স এমনভাবে বসাবো, আমি জিপিএস ট্র্যাক এমনভাবে করব যে প্রত্যেকের নেটওয়ার্ককে আমি ধরে নিব। এই অর্থনীতি বিএনপি সরকারের কোনো প্রয়োজন নাই। এই যে মানে নেগেটিভ অর্থনীতি, যেটা নেতিবাচক অর্থনীতির বেনিফিট এই সরকারের দরকার নেই এবং তার কর্মীদেরও প্রয়োজন নেই। এই জায়গাটা তাকে আসতে হবে, দেন উনি সরকার অপারেশন যেতে পারবে। আদারওয়াইজ এটা তো কোটি কোটি টাকার একটা ছড়াছড়ি আছে এবং এখান থেকে বেনিফিট আছে, ব্যক্তিগত প্রতিহিংসা যার সঙ্গে আছে সেই জায়গায় সে এই মাস্তানদেরকে ব্যবহার করছে, এরকম অভিযোগগুলো তো আছে। তো এই জায়গায় সরকারকে নির্মম হতে হবে এবং তার অতীত অভিজ্ঞতা, সফল অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। আপনি যে কথাটা বললেন ঠিক একই সুরে কথা বলেছেন। একটা বিষয় সেটা হচ্ছে যুগান্তর যে নিউজটা করেছে, সাধারণ চাঁদাবাজ গডফাদার 650, এবং সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রথম বাধা সামাজিক ও রাজনৈতিক পরিচয়। চাঁদাবাজির শিকার হয়েও ভয়ে মামলা করতে চান না ভুক্তভোগীরা। সরকার চাইলেই দখলবাজ চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব, অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক। অর্থাৎ মানে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে এখন সন্ত্রাসী বলেন চাঁদাবাজি বলেন সে বিষয়টা নির্ভর করছে। এবং সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আসছে, আশা করি যে সেই স্টেটমেন্টের পক্ষে তাদের যে কাজের অগ্রগতি সেটা আমরা আসলে সহসা দেখতে পাবো কিনা। আমার কাছে আমি খুব আশাবাদী না। আমাদের বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ। কেন আশাবাদী না? এই সব কিছুর মূল্যে দেখা যাচ্ছে যে আমরা এক্সপেক্ট করি যে দেশের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দরকার। মানে আমাদের সমস্যাটা হচ্ছে এটা, মানে আমরা বলি যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আছে, অর্থাৎ ডিএমপি চাইলে এখানে কাজকর্ম করতে পারবে। প্র্যাকটিক্যালি যদি আপনি খবর নেন দেখবেন যে ডিএমপি গ্রিন সিগন্যাল না পাইলে কখনোই অপারেশন ক্লিন হার্টের মতো ওই ধরনের মানে কাছাকাছি মানে একদম টপ মোস্ট থেকে সিগন্যালটা এটা আসতে হয়। ফলে এই জন্যই কিন্তু দেখবেন যে একটা সরকারের মূল্যায়ন করতে গিয়ে কিন্তু বলে যে শেখ হাসিনা সরকার, খালেদা জিয়া সরকার, তারেক রহমান সরকার। এইটা কেন বলেন? এটা বলে যে এই ব্যক্তির পজিটিভ এবং নেগেটিভ দুটো ক্রেডিট স্লোলি মানে অ্যাকুমুলেটেড হয় এবং এগুলো কালেকটিভলি ওই ব্যক্তির উপরে চলে যায়। ফলে এই জায়গার যে অর্থনীতি, এই যে বললাম যে এখানকার যে মোহাম্মদপুর কার নিয়ন্ত্রণে, এই শব্দটা কিন্তু একেবারে অবান্তর একটা শব্দ। নিয়ন্ত্রণ থাকবে কেন এখানে?
কিন্তু নিয়ন্ত্রণ তো আছে বাস্তবে। এবং সেটা নিয়ে এই দ্বন্দ্ব, মানে আমরা যে বিষয়গুলো দেখি এক্স্যাক্টলি, তখন এটার অর্থনীতিটাকে হ্রাস টানতে হবে এবং সরকারকে বুঝতে হবে যে এই নোংরা অর্থনীতির বেনিফিট আমার দলের নেতাকর্মীর প্রয়োজন নেই। আমরা একদম শেষ দিকে জাস্ট এই বিষয়টি একটু আলোচনা, যে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে, আমার দেশ যে এটা করেছে, এবং আমরা যদি জানি গণভোট নিয়েই সরকার এবং বিরোধী দলের মধ্যে যে বিষয়টা স্পষ্ট আছে এবং রাজপথ পর্যন্ত গেছে। আসলে কি দূরত্ব, মানে এই একটা ইস্যু নিয়ে আমরা বুঝতে পারছি যে দূরত্বগুলো বাড়ছে? না, দূরত্ব বাড়ার তো কিছু নেই, সরকার এবং বিরোধী দলের মধ্যে দূরত্ব থাকবে, এটাই স্বাভাবিক। সেটা থাকবে কিভাবে? যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, আপনার আর্গুমেন্ট দিতে হবে পার্লামেন্টে, এবং কোনটা জনগণের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা গণতান্ত্রিক, তো এটা তো মানে গণতান্ত্রিক ট্রানজিশনের একটা সরকার, অর্থাৎ একটা শেখ হাসিনার যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে এখন তারেক রহমানের গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এটা তো ইতিহাসে এইভাবে আমরা লিখবো। অর্থাৎ এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিভাবে হলে ভালো হবে, সেই জায়গায় বিরোধী দল তো শুধু মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা যদি করতে চায় সেটা এক জিনিস, বাট প্রতিযোগিতাটা থাকবে, দূরত্ব থাকবে, সেটা হচ্ছে আর্গুমেন্টের জায়গায়। এবং রাষ্ট্রের স্বার্থ যদি সরকার অর্থাৎ রক্ষা করতে না পারে, সেই ক্ষেত্রে বিরোধী দল সেফগার্ড হিসেবে দাঁড়াবে। সেটা বললেন সেটা থাকবে, কিন্তু সেটা কি এখন যে পরিস্থিতি সেটা কোন পর্যায়ে রয়েছে? এটা আমার কাছে খুব বেশি দূরত্ব মনে হয় না। এটা দূরত্বের যে ব্যাপারগুলো থাকে, সেই দূরত্বের ব্যাপারটা এরকম মনে হয় না। এটা ঠিক আছে, এতটুকু দূরত্ব গণতান্ত্রিক ব্যবস্থাপনায় থাকতে হবে, না তো আমরা চাইনিজ মডেল মনে করব। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।